হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস। আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো রবিবার আর ঘড়িতে এখন সময় সন্ধে 5:30 কি 6টা হবে। আজকে একটু তাড়াতাড়ি রান্না বানানোর জন্য চলে এসেছি। সব দিন তো ভ্লগটা আমি শুরু করি সকাল থেকে, বাট আজকে করতে করতে সন্ধে হয়ে গেছে। আর আজকে বানাবো একদম স্পেশাল একটা ডিশ, সেটা হলো চিংড়ি মাছের মালাইকারি। ভয় পেয়েছে। প্রথমে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে এখন আলুগুলো ভাজা হচ্ছে। ওই একটু নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিলেই হবে। আর একটা জিনিস লক্ষ্য করেছেন, আজকে কিন্তু রান্না হচ্ছে আমাদের নতুন ফ্রাইং প্যানটাতে। আসলে পুরনোটা একটু নষ্ট হয়ে গিয়েছিল, তার জন্যে আজকে এই লাউ চিংড়ি রান্না হবে এইটাতে। তবে আলুগুলো সেদ্ধ হতে টাইম লাগবে, কিন্তু চিংড়ি মাছগুলো কি সুন্দর ভাজা হয়েছে না। রান্নাটা হলে তো আরও খেতে বেশি টেস্টি হবে। তবে এত সুন্দর কালার দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নিই। যাক, এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম আর কালো জিরে ফোড়ন দেব। লাউয়ের তরকারিতে মনে হয় কালো জিরে ফোড়নটাই ভালো লাগে। আর একটা ছোট্ট দারচিনির টুকরোও দিয়ে দিয়েছি। তেলটা বেশ গরম হয়ে গেছে। পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম, ওগুলো তাহলে দিয়ে এরপর আমাদের এখানে রান্না করলে ওই এক্সস্টারটা চালিয়ে রাখতে হয়, যার জন্য এতটা আওয়াজ হয়। বেশি পেঁয়াজ দিইনি, ওই কয়েকটাই দিলাম। জিঞ্জার আর গার্লিক পেস্ট আগের থেকেই করা ছিল, তাই ওইটাও ওই 1/2 টেবিল স্পুন মতো দিয়ে দিলাম। আর এই সাইডে ভাতটা ফুটছে। 1/2 টেবিল স্পুন মতো নুনও দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। আর জানেন তো, আমরা এখানে যে ভাতটা রান্না করি তার কিন্তু ওই যে ফ্যান হয় না, সেটা কিন্তু বার করাতে হয় না। আমরা 20 থেকে 25 মিনিটের মধ্যে ভাতটা সুন্দর রান্না হয়ে যায়। আর অনেকটা ওই ফ্রায়েড রাইস টাইপেরই হয়। আর এই চালটা দেখতে অনেকটা গোবিন্দভোগ চালের মতো, তবে খেতে আবার অতটা সুন্দর না। এই যে আমি ভাতটাকে ওইদিকে শিফট করে দিলাম আর এই কড়াইটিকে এইদিকে নিয়ে চলে এসেছি। পেঁয়াজ রসুন আর আদা অনেকটাই মেল্ট হয়ে গেছে। এরপর পরিমাণ মতো মশলা দিয়ে দিই। এখানে ইউজুয়ালি কোনো দোকানে আমি আমাদের ওখানকার সবজি লাউ ঝিঙে করলা এসব দেখতে পাইনি। তবে আমরা ইন্ডিয়ান দোকান থেকে সুন্দরবন বলে একটা আছে, সেইখানে অর্ডার দিচ্ছিলাম। তো তখন দেখলাম যে লাউ অ্যাভেলেবেল আছে, তাই একটা অর্ডার দিয়ে দেখলাম যে কেমন কি হয়। ও তার সাথে আবার সজনে ডাঁটাও দিয়েছিলাম। তবে লাউটা আজকে রান্না করে দেখি, সজনে ডাঁটাটা এখনই করব না। এরপর কুচি কুচি করে রাখা কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিই তাহলে। এই যে বললাম না, ভাতের কিন্তু ফ্যানটা ড্রেন করার দরকার হয় না, সুন্দর একদম ঝুরঝুরে ভাত হয়ে যায়। আর এইদিকে মশলাটা আমি লো স্টিমেই একটু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। ওই আধটা মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, এখানকার লঙ্কা একদমই ঝাল হয় না। ভাজতে ভাজতে মশলাটা একদম শুকনো হয়ে গেছে আর কড়াইতে তেলও হালকা হালকা ছেড়ে এসছে। এরপর তাহলে ওই লাউগুলো দিয়ে দিই। লাউটা কিন্তু বেশি বড় ছিল না, একটা লাউয়ের দাম নিয়েছে ওই 4.5 ইউরো, মানে ভারতীয় টাকায় ধরে রাখতে পারেন প্রায় ওই 400 টাকা মতো। ওই যে লাউটা দিয়ে দিলাম, এরপর ভালো করে মিক্স করে নিই সবজির সাথে। আর ঢাকা দিয়ে দেখবো কিছুক্ষণ জল বেরোয় কি না। যদি না বেরোয় তখন তাহলে জল একটু দিয়ে দিতে হবে। ওইদিকে লাউটা সেদ্ধ হতে থাক আর আমি ফ্রিজ থেকে একটু ধনেপাতা বের করে নিই। লাস্টে একটু দেবো, ওই যে সাইডটাতে রাখা আছে। আর ফ্রিজটাও একদিন পরিষ্কার করতে হবে, করব করে আর করাই হচ্ছে না। এই যে টমেটোটা নিলাম আর নিয়ে নেবো একটু ধনেপাতা। ভাবছি আজকে একটু টমেটোর চাটনি বানাবো। আর ওই চাটনিটা তো শীতকালে খেতে বেশ অসাধারণ সুন্দর লাগে। অলমোস্ট 10 মিনিটস ওয়েট করার পরে দেখলাম যে হালকা হালকা করে জল বের হচ্ছে, তাহলে সেদ্ধ হতে থাক।
নর্মালি আমাদের ওইখানে লাউ রান্না করলে যতক্ষণ টাইম লাগে সেদ্ধ হতে, এখানে তো তার থেকে বেশিই লাগলো। অনেক টাইম ধরে এটা একদম লো স্টিমে কুক হতে থাক, আমি যে বাবা বসে পড়ি আর কতক্ষণ এই লাউয়ের পিছনে দাঁড়িয়ে থাকবো। যাক, অনেক কষ্টে সেদ্ধ হয়েছে। এরপর তাহলে ওই আলু আর চিংড়ি মাছগুলো দিয়ে দিই। এরপর আরও বেশ কিছুক্ষণ এটা হতে থাক, তারপরে আমার লাউ রান্না আজকের মতো কমপ্লিট। তবে লাউ চিংড়ি রান্না করতে গেলে আমার সেই গোপাল ভাঁড়ের গল্পটার কথা মনে পড়ে যায়। সেই যে গোপাল ভাঁড়ের একটা গল্প ছিল না, যেখানে রাজামশাইয়ের কাছে তিনি বলেছিলেন যে তার পিসিমণি এতটাই কিপ্টে যে সে কিছুতেই তার কাছ থেকে পয়সা বের করাতে পারবে না। গোপাল সেটাকে একদম চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নিয়েছিল। তারপরে সে পিসিমণির বাড়িতে খেতে গিয়ে লাউয়ের মধ্যে চিংড়ি মিশিয়ে দিয়েছিল। আজকে কিন্তু পরের দিন সকাল, আর সকালে আমি ভাবলাম ব্রেকফাস্টে একটু হেলদি কিছু বানানো যাক, যার জন্যে এখানে আমি সাবু সেদ্ধ করে নিয়েছিলাম। আর ওইদিকে দই, শসা, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা দিয়ে একটা রায়তা টাইপের বানিয়ে নিয়েছি। এরপর এই সাবুটা ওই রায়তার মধ্যে দিয়ে দিলেই আমার ব্রেকফাস্ট কিন্তু একদম রেডি হয়ে যাবে। যাতে টেস্টটা একটু ভালো আসে তার জন্যে ওপর থেকে একটু ওই ভাজা যে গুঁড়ো মশলা হয় না, ওইটা দিয়ে দেবো। মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একটু হালকা ড্রাই রোস্ট করে নিয়ে গ্রাইন্ডারে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। ভালো করে মিক্সড করে নিয়েছি। এরপর তাহলে ওপর থেকে ওই সাবুটা দিয়ে দিই। দিতে দিতে দেখলাম বেশ অনেকটাই হয়ে গেছে, তাই এতটা আর বানাবো না, বেশ খানিকটা রেখে দিই, পরে আবার দেখা যাবে, যা করব করব। ও স্বাদ মতো নুন দিতে আবার ভুলবেন না। এইদিকে বেশ অনেকগুলো খেজুরও আমি ধুয়ে একটু রেখেছিলাম, যাতে খাওয়ার সময় প্রত্যেকবার ধুতে না হয়। এক বক্স মতো পাওয়া যায় এখানে, আর যে বক্সটার দাম নেয় ওই 4.3 ইউরো করে, মানে ভারতীয় টাকায় 400 থেকে 500 টাকার মতো। যেদিন যেরম বক্সটা পাওয়া যায় আর কি, কখনো আবার সেগুলো অফারেও থাকে। যাক, চলুন তাহলে ওইদিকে দেখি একটা পার্সেল এসছে। আর পার্সেলটা তখনও খুলে দেখা হয়নি, এই সবেমাত্র দিয়ে গেল। দিয়ে যাওয়ার সাথে সাথেই মনের মধ্যে কেমন যেন একটা এক্সাইটমেন্ট হয়, তাই না? যে কী আছে কী আছে, জানি কী আছে, নিজে অর্ডার দিয়েছি তাও নিজেরই এত এক্সাইটমেন্ট, তাও জিনিসটা তো বের করে দেখতে হবে। এই যে বক্সটার মধ্যে দিয়েছে, তবে এত বড় বক্সে দেওয়ার মতো কিছু অর্ডার দিইনি। ওই স্কি প্যান্ট ছিল না আমাদের পরের ঘুরতে যাওয়ার জন্যে, তো ওই স্কি প্যান্টই অর্ডার দেওয়া হয়েছিল, আর যেটা এর মধ্যে আছে। জানেন তো, এনারা যখন কোনো পার্সেল দিতে আসে, এনারা কিন্তু মানুষের প্রাইভেসিকে অনেক বেশি গুরুত্ব দেন। এনারা কখনো ফোন তো করেনই না, উল্টে আবার মাঝে মধ্যে তো কলিং বেল না বাজিয়েও বাইরে রেখে দিয়ে চলে যায়। তবে বেশিরভাগ টাইম একবার কলিং বেল বাজিয়ে দেন, যদি খোলে তো ভালো, না হলে আবার কখনো কখনো নেইবারদের কাছেও দিয়ে যায়। তারপর সেটা ওনারা আপনাকে মেল করে দিয়ে দেবে। আপনার কোন রুমে ওরা ডেলিভার করেছে সেটা মেল দেখেই জানতে পারবেন, পরে আপনি তার কাছ থেকে যেয়ে রিসিভ করে নেবেন। এরম তো কতবার হয়েছে যে আমাদেরকে অন্যের পার্সেল দিয়ে গেছে, বা আমাদের পার্সেল অন্যের বাড়িতে। যেমন আজকে যে আরেকটা পার্সেল ছিল না, ওটা আমাদের না, আমাদের পাশের বাড়ির। তবে আমাদের বাড়িতে ডেলিভারি করে দিয়েছিলেন, কারণ আমরা অ্যাভেলেবেল ছিলাম তাই। জিনিসটা তো বের করে নিয়েছি, আর দেখছি তো বেশ ভালোই এসছে। মানে ঠান্ডার মধ্যে মানে -15 to 20 তো আরামসে ডিল করে নিতে পারবে। বেশ ভালো করে দেখে নিলাম, না হলে আবার রিটার্ন করতে হবে। এখানকার তো আবার রিটার্ন করার পলিসি বেশ জটিল, মানে আপনাকে নিজেকে গিয়ে দিয়ে আসতে হবে।
আমাদের ওখানে এটা কিন্তু বেশ সুবিধা, রিটার্ন করলে বাড়ি থেকে এসেই নিয়ে যাবে। দুটো প্যান্ট ছিল, একটা আমার আর একটা ওর। আমারটা ছিল স্টারলিংকের আর ওরটা হলো আইস পিকের। আমারটার কালার ডিপ ব্লু আর ওরটা ছিল ব্ল্যাক। তবে আমি ব্ল্যাক কালারই অর্ডার দিয়েছিলাম, ভুল করে হয়তো ডিপ ব্লু চলে এসছে। যাক, ওটাও মন্দ না, তাই আর ফেরত দেওয়ার ঝামেলায় যাব না, ওটাই রেখে দেব। সাইজটা ঠিকঠাক আছে কিনা ওটা একটু দেখে নিতে হবে। আজকে কিন্তু বেশ ভালো রোদ উঠেছে, আর এত সুন্দর রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় মন তো সবসময় এমনিতেই ভালো হয়ে যায়। তবে আজকে জানলা খুলে হঠাৎ করে দেখি ওই দেখুন, হলুদ কালার আর লাল কালারের দুটো ট্রাক ওখানে রাখা আছে না, বেশ অনেকক্ষণ ধরেই এগুলো একই রকম অবস্থায় আছে। তো প্রথমে তো বুঝতে পারছিলাম না, কিছুক্ষণ দেখার পরে বুঝতে পারলাম যে লাল কালারের যে ট্রাকটা ওটা খারাপ হয়ে গেছে, আর সেটাকে সারানোর জন্যে এই হলুদ কালারের ট্রাক এসছে। আর সবুজ কালারের যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু এখানকার পুলিশ। কিন্তু এখানের এই সব ব্যবস্থা ঠিক কতটা উন্নত ভাবুন। এই সবে হয়তো খারাপ হয়েছে 5 থেকে 10 মিনিট হলো, তার মধ্যেই সব কিছু রেডি। আর কিছুক্ষণ পরে দেখলাম যে গাড়িটাকে এখান থেকে নিয়েও চলে গেল, যাতে রাস্তা জ্যাম না হয়।